আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি ক্লাসিক ডিটেকটিভ থ্রিলার। বইটির নাম হচ্ছে মার্বেল হল মার্ডার্স। লেখক অ্যান্টনি হরোউইজ, অনুবাদ সায়েম সোলাইমান। প্রথম প্রকাশ ডিসেম্বর 2025, প্রকাশনী চিরকুট প্রকাশনী, প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 512, মুদ্রিত মূল্য 700 টাকা, আর জনরা হচ্ছে ক্লাসিক ডিটেকটিভ থ্রিলার। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। প্রিয় পাঠক, আপনার কি মনে পড়ে ম্যাকপাই মার্ডার্সের কারণে কিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আমার চাকরি জীবন? মনে পড়ে আমার প্রেম হয়তো পরিণয় পর্যন্ত গড়াতো, কিন্তু বাধা হয়ে কিভাবে দাঁড়িয়েছিল মুনফ্লাওয়ার মার্ডার্স? আমি আবারও হাজির হয়েছি আপনার সামনে, আরো একবার নিয়ে এসেছি একই মলাটে বন্দি একাধিক কাহিনী। মারা গেছেন বিখ্যাত লেখক অ্যালান কনওয়ে, সমাপ্তি ঘটেছে তার বেস্ট সেলার সিরিজ অ্যাটিকাস পান্ডের। তারপর ডাক পড়লো আমার, নতুন একজন লেখকের লেখা অ্যাটিকাস পান্স লাস্ট কেস সম্পাদনা করতে হবে। ইচ্ছা না থাকার পরও রাজি হলাম। কিন্তু কে খুন করেছে শ্যাতো বেলমারের অধিবাসী লেডি শ্যালফনকে? জানার আগে আমার সামনে চলে এলো অপ্রিয় একটা সত্যি। সম্ভবত একই কায়দায় শেষ করে দেওয়া হয়েছে বাস্তব জীবনের জনপ্রিয় সাহিত্যিক মিরিয়াম ক্রেসকে। তার চেয়েও বড় কথা, রহস্যের চাবিকাঠি আছে যার হাতে। পান্ডের শেষ রহস্যোপন্যাসটা যিনি লিখছেন, সে এলিয়ট ক্রেসকেও খুন করা হলো। ফলাফল প্রধান সন্দেহভাজন হিসেবে ভেবে নিয়ে আমার পেছনে উঠে পড়ে লাগলো পুলিশ। ফাঁসিতে না ঝুলিয়ে ছাড়বেই না। এবং শেষ পর্যন্ত যা কল্পনাও করিনি তাই ঘটে গেল। তককে তককে থাকা কেউ একজন হামলা করলো আমার বাসায়। প্রিয় পাঠক, আমি সুজান রাইল্যান্ড, এবং আপনার হাতের মার্বেল হল মার্ডার্সই সম্ভবত আমার শেষ গল্প। তো আমি রিভিউটি শুরু করছি। মার্বেল হল মার্ডার্স হলো লেখক অ্যান্টনি হরোইজের বিখ্যাত সুজান রাইল্যান্ড সিরিজের তৃতীয় এবং শেষ বই। এটি একাধারে ক্লাসিক গোয়েন্দা গল্প, সাইকোলজিক্যাল, ফ্যামিলি ড্রামা এবং স্টোরি উইদিন আ স্টোরি ধরনের এক অসাধারণ থ্রিলার। বইটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছে এর জটিল রহস্য, বুদ্ধিদীপ্ত ক্লু এবং বাস্তবতা ও কল্পনার সীমারেখা মিশিয়ে দেওয়ার জন্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র সুজান রাইল্যান্ড একজন সম্পাদক, যিনি আবারও জড়িয়ে পড়েন এক রহস্যময় হত্যাকাণ্ডে। মৃত লেখক অ্যালান কনওয়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র অ্যাটিকাস পানকে নিয়ে নতুন একটি বই লিখেছে এলিয়ট ক্রস নামের এক তরুণ লেখক। কিন্তু সমস্যা হলো, এলিয়ট দাবি করে তার নতুন পাণ্ডুলিপির ভেতরে লুকানো আছে বাস্তব জীবনের এক খুনের রহস্য। তার বিখ্যাত লেখিকা দাদি মিরিয়াম ক্রেসের মৃত্যু নাকি স্বাভাবিক ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছিল। তারপর শুরু হয় দ্বৈত রহস্য। একদিকে ফিকশনাল অ্যাটিকাস পান্ডের তদন্ত, অন্যদিকে সুজানের বাস্তব জীবনের তদন্ত। দুই গল্প ধীরে ধীরে এমন ভাবে একে অপরের সঙ্গে মিশে যায় যে পাঠক বারবার ভাবতে থাকে কোনটা সত্যি আর কোনটা কল্পনা। এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো গল্পের ভেতর আরেকটি গল্প। একই সাথে আপনি পড়ছেন আধুনিক সময়ের মার্ডার মিস্ট্রি, আবার 1950-এর ধাঁচের ক্লাসিক ডিটেকটিভ স্টোরি। এই দুই কাহিনীর ক্লু একে অপরকে রিফ্লেক্ট করে, তাই খুব মনোযোগ দিয়ে বইটি পড়তে হয়। পুরো বইটিতে ক্লাসিক ব্রিটিশ মিস্ট্রির আবহ আছে, যেটা ক্লাসিক আগাথা ক্রিস্টি ভাইতে। অ্যান্থনি হরোইজ এমনভাবে গল্পে ক্লু ছড়িয়ে দেন যে শেষে গিয়ে সবকিছু পারফেক্টলি কানেক্ট হয়। শুধু রহস্য নয়, বইটিতে ফ্যামিলি ট্রমা, টক্সিক রিলেশন, একাকিত্ব, ফেমের অন্ধকার দিক। সরি, আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে। হ্যাঁ, আমি আবার বলছি। বইটিতে ফ্যামিলি ট্রমা, টক্সিক রিলেশনশিপ, একাকিত্ব, ফেমের অন্ধকার দিক দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি মানে বইটিতে এমন সব জিনিস দেখানো হয়েছে যেগুলো সচরাচর আমরা আসলে আমাদের চোখে পড়ে না, যেগুলো আসলে পর্দার পিছনে থাকে। মানে কোনো একজন সেলিব্রিটি যদি মানে কোনো রকম মানে ঘটনা থাকে, বড় কোনো খারাপ ঘটনা বা কিছু, বা তাদের লাইফের অনেক অন্ধকার দিক কিন্তু আমরা দেখি না। মানে এগুলো আসলে লুকিয়ে রাখা হয়, কারণ তাদের ফেমের জন্যই সেটা আসলে করা হয়। তবে বইটির পরিধি অনেক বড়। যারা ফাস্ট থ্রিলার পছন্দ করেন তাদের কাছে প্রথম থেকে একটু ধীরগতির মনে হবে। অনেক ক্যারেক্টার আর প্যারালাল স্টোরি লাইন থাকায় পড়তে পড়তে অনেক সময় কনফিউশন তৈরি হয়। ধৈর্য নিয়ে পড়লে বইটি ভালো লাগবে। যারা ক্লাসিক ডিটেকটিভ ফিকশন, লেয়ার্ড মিস্ট্রি, ইন্টেলিজেন্ট প্লট টুইস্ট, আগাথা ক্রিস্টি ধরনের ভাইব, বইয়ের ভেতর বই কনসেপ্ট, স্লো বার্ন সাসপেন্স পছন্দ করেন, এই বইটি তাদের জন্য। মার্বেল হল মার্ডার সাধারণ কোনো থ্রিলার নয়, বরং এটা একটা স্মার্ট মিস্ট্রি ফিকশন। বইটি পড়ার সময় প্রতিটি ডায়ালগ, নাম, ক্লু, অ্যানাগ্রাম সব অ্যানালাইসিস করা শুরু করে দেবেন আপনি অজান্তেই। শেষের রিভিলগুলো বেশ স্যাটিসফাইং এবং ইমোশনালি ইম্প্যাক্টফুল।
তো এই গল্পটা হচ্ছে এই সিরিজের লাস্ট বই। আমি এই সিরিজের গল্পের কথা যেগুলো বলবো সেটা হচ্ছে আসলে এই সিরিজের বইগুলি আমার অনেক ভালো লেগেছে, যেটা সত্যি কথা, একদম মন থেকে বলছি। আমার কাছে মানে 3টা বই না ভালো লেগেছে, তবে সবচাইতে বেস্ট যদি বলি কোনটা লেগেছে তাহলে আমি বলবো এই শেষ বইটাই। এই শেষ বইটা আমার কাছে মানে বেস্ট ইন বেস্ট লেগেছে। কারণ আমার কাছে মনে হয়েছে কি যে এই বইটার যে কাহিনীটা, এই কাহিনীটা মানে বেশি মানে অন্য আগের যে দুটা বই ছিল সেটার থেকে বেশি সুন্দর। প্রতিটা বইতেই কিন্তু মানে কাহিনীর ভিতর কাহিনী ছিল প্রতিটা, কারণ প্রতিটাতেই এই অ্যাটিকাস ফান্ডের একটা কাহিনী এবং আরেকটা দেখা গেছে যে মানে অন্য কারো কাহিনী, মানে এখনকার কাহিনী, সরি, একটা হচ্ছে মানে বর্তমান সময়ের কাহিনী, আর একটা হচ্ছে বইয়ের কাহিনী, যেটা নাকি মানে যেটার প্লট নাকি সেই 1900 মানে 50-60-এর দশকের কথা আর কি। তো সেই জিনিসটাই। তো এটা হচ্ছে আহ প্রথম যে দুইটা বই ছিল, আমি বরং প্রথমটা ছিল ম্যাকপাই মার্ডার্স। ওই বইটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম প্রথম আমি মানে এই ধরনের একটা বই পড়েছিলাম তখন। এরপরে যখন মুনফ্লাওয়ার মার্ডার্স পড়ি, মুনফ্লাওয়ার মার্ডার্স না আমার কেন জানি অতটা ভালো লাগেনি, কারণ আমার মনে হয়েছে কি মুনফ্লাওয়ার মার্ডার্সের এন্ডিংটা না কোনো রকমে মানে লেখক সেরে গেছে, মানে আমার মনে হলো যে কোনো রকমে শেষ করে দিল, মানে যে জিনিসটা হয়েছে সেটা আসলে অনুমিত, মানে অনুমান করা গেছে যে মনে হয়েছে যে এটাই হবে আসলে। কিন্তু এই বইটা ভাবা, এই বইটাতে আসলে মানে আপনি বুঝতেই পারবেন না যে ভিলেনকে। আর এর মধ্যে হয়েছে কি এখানে আসলে ভিলেন একজন না, ভিলেন আসলে বেশ কয়েকজন, যে কারণে আসলে মানে দেখা যায় যে এক এক ভিলেন এক একটা মানে দুর্ঘটনা ঘটিয়েছে, যে কারণে আপনি মানে কনফিউশনে পড়ে যাবেন যে আসলে মেইন ভিলেনটাকে বা কলকাঠি কেনাচ্ছে, এটা নিয়ে আসলে সমস্যা হয়। এবং কাহিনীটাতে অনেক টুইস্ট আছে এবং শেষে দিয়ে আমার কাছে ভালো লেগেছে। এবং একটা জিনিস যেটা ঠিক যে আপনি যদি মানে মানুষ হিসেবে খারাপ হন তাহলে আপনি যত ট্যালেন্টই থাকুক না কেন আপনার, ও যে বলে না যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বা বিদ্যা হ্যাঁ, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। তা সেরকমই একটা মানুষের মধ্যে যত ট্যালেন্ট থাকুক না কেন, সে যদি মানুষে ভালো না হয় তাহলে কিন্তু মানুষ তার ট্যালেন্টটাকে হয়তো মানে অতটা মানে সাদরে গ্রহণ করে নেয় না, মানে যখন যদি জানতে পারে। এই বইটাতে আসলে সেই জিনিসটা এসেছে। এবং এই বইটা দিয়ে সুজান আইল্যান্ডের কাহিনী শেষ হলো। আসলে সুজান আইল্যান্ডকেও এখানে অনেক বয়স্ক দেখানো হয়েছে, 55 বছর বয়স একটা মহিলা, এবং সে আর ওই ধরনের কাজও করবে না, মানে বইয়ের সাথে সে তো বই নিয়ে মানে তার কাজ করতে তার ভালো লাগে, কারণ সে বই পড়তে পছন্দ করে। তো শেষে দেশে দেখা যায় যে সে নিজের থেকে একটা কিছু করছে, মানে এরকম একটা কিছু দেখায় বই নিয়ে। তো মানে এটাই হচ্ছে তার লাস্ট, মানে এই অ্যাটিকাস পান নিয়ে সে আর কোনো ঝামেলায় পড়বে না, কারণ অ্যাটিকাস পান নিয়ে সে যতবার কোনো কিছু করতে গেছে ততবারই সে বড় বড় ঝামেলায় পড়েছে। এবং এর যে মেইন লেখক ছিল অ্যালান কর্নে, তার সাথে তো তার সম্পর্ক ভালোই ছিল না, এবং সে মারা যাওয়ার পর থেকে কিন্তু আরো বেশি বড় বড় সমস্যা শুরু হয়েছে তার পাণ্ডুলিপি নিয়ে। এবং এখানেও কিন্তু সেটাই হয়েছে যে ওই সিরিজটা অনেক মানে একটা হিট সিরিজ ছিল, হ্যাঁ, অনেক নাম করা একটা সিরিজ ছিল, যে কারণে ওই সিরিজটা মানে ওই লেখক মারা যাওয়ার পরে তারা মানে একটা প্রকৌশলী চেয়েছে যে সেটা এগিয়ে যাক, যদি কেউ লিখতে পারে সেটা নিয়ে মানে কাহিনী, তাহলে দারুণ হবে, তাহলে মানে এবারও আরো ভালোভাবে মানে বই সেল হবে। কারণ অ্যাটিকাস পান্ড মানেই তো অ্যাটিকাস পান্ডের মানে ডিটেকটিভ, মানে অ্যালান কর্নের লেখা যেটা ছিল সেটা মানে অ্যাটিকাস পান্ডের মেন মেন মানে ক্যারেক্টার, লিখতো তো অ্যালান কর্নে। এখন অ্যালান কর্নে তো মারা গেছেন, এখন যদি তার মতো করে কেউ লিখতে পারে তাহলে তো মানুষ আবারও লুফে নেবে, সেই চিন্তা থেকে তারা আসলে এটা করেছিল। তো আসলে এখানে কাহিনী ছিল অনেক, মানে একটা মানুষের যেটা মানে রিভেঞ্জের একটা, মানুষ যখন রিভেঞ্জ দিতে যায়, ধরেন আপনার সাথে ভালো ভালো ব্যবহার করবে। একটা কথা আমি বলবো এই বই থেকে যেটা আমি বুঝতে পারলাম, যে কারোর সাথে যদি কোনো সমস্যা হয়, ধরেন কারো আপনার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে, আপনি যেটা করেছেন সেটা দোষ ছিল না, আপনি ন্যায়ের পথে ছিলেন, আপনি বরঞ্চ অন্যায়ের প্রতিবাদ করেছেন, কিন্তু এটার কারণে কারো হয়তো সমস্যা হয়েছে লাইফে, হ্যাঁ, বা কারো তার লাইফটা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সহজে না তাকে বিশ্বাস করবেন না, কারণ ভালো মতো ব্যবহার করলেও এমন হতে পারে যে সে আপনার উপর হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য ভালো ব্যবহার করছে, ভালো মতো মিশছে। এটা আমি এই বই থেকে আর কি এটা লেসন পেয়েছি। এবং ছোটকালের ট্রমা মানুষের মনে আসলে দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আমরা অনেক সময় মনে করি কি ছোট বাচ্চা, ওর সাথে কিছু হলেও ভুলে যাবে, বা মানে আমরা অতটা গুরুত্ব দিই না ছোট বাচ্চাদের ব্যাপারটা। তো আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি ছোটকালে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ বড় মানুষ কিন্তু আমরা অনেক কিছু ভুলতে পারি, বা অনেক কিছু আমরা বিচার বিবেচনা করতে পারি, বিচার বিবেচনা করে একটা আমরা ডিসিশন নিতে পারি। কিন্তু ছোট বাচ্চা যখন ছোট থাকে তখন তার মনে সে যে জিনিসটা দেখে, বা যে সে যে কষ্টটা পায়, বা যেটা তার মাথার মধ্যে ঢুকে, সেটা কিন্তু জীবনও যায় না, বড় হয়েও সেটা থাকে, এবং সেটা খুব খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে মানে মাথার মধ্যে আমার মনে হয়। এবং ওই ট্রমাটা না তাকে অন্যরকম মানুষ করে দেয়, হয়তো তার লাইফটা মানে সুন্দর হতো, বা সে ভালোভাবে জীবন কাটাতে পারতো, সে ভালো থাকতো, কিন্তু দেখা যায় যে মানে এই সমস্যাটার কারণে, এই ট্রমাটার কারণে সে সেটা পারে না।
তো এই জিনিসটা কিন্তু আসলে খুব খারাপ, এবং এই জিনিসটা আসলে অনেকে খেয়াল করে না, অনেক বাবা মাও খেয়াল করে না। অ্যাকচুয়ালি আমি মনে করি এই জিনিসটা খেয়াল করা উচিত, তাহলে কিন্তু এটা মানুষের লাইফ নষ্ট হয় না, যেটা এই বইতে আসলে এসেছে, দেখানো হয়েছে। এবং মানুষ কিরকম বিশ্বাসঘাতক হয়, কিরকম প্রতারক হয়, কিরকম মানে ফেমের জন্য পাগল থাকে, এবং একটা মানুষের লাইফ কতটা অন্ধকার হতে পারে। হয়তো তার সবই আছে, কিন্তু সে মানে অনেক আছে না, সন্তুষ্টি থাকে না, মানুষের স্যাটিসফাইড থাকে না। দেখা যায় তার সব আছে, তারপরেও সে মানে তারপরও তার অন্য ধরনের খারাপ কোনো অভ্যাস আছে। আবার দেখা যায় যে কিছু মানুষ শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, কেন বলে সেটারও কোনো মানে আকাঙ্ক্ষা থাকে না। দেখা যায় শুধুই হয়তো কষ্ট দিচ্ছে। এখন কথা হচ্ছে কি, কষ্টের ব্যাপারটা না আপেক্ষিক। কষ্ট সবার একরকম ভাবে লাগে না। দেখবেন একই কথা একজনের, আপনি দুজনকে বলেছেন, একজন কিছুই মনে করেনি, আরেকজন একদম মনে গেঁথে গেছে। সবার ইমোশন বা সবার চিন্তা ভাবনা সবার মাইন্ড একরকম হয় না। তো এই জন্য না, কথাবার্তাও না ভালো মতো ভেবে চিন্তে বলতে হয়, বা যাই করেন না কেন ভালো মতো করেন, কারণ আপনার পাপ কাজে কিন্তু আপনার উপর খারাপ ভাবে পড়তে পারে, এবং যেটা বলবো যে সেটার কারণে হয়তো আপনার সবকিছু শেষ হয়ে যেতে পারে। তো এই জন্যই বলি যে আসলে মানুষের ভাবা উচিত, ইচ্ছাকৃত ভাবে তো পাপ করা উচিতই না। এই বইটাতে তা সেগুলি আর কি উঠে এসেছে, যে একটা মানুষের লাইফ মানে তার জীবনটা কিরকম ছিল, হয়তো মানুষ একরকম ভাবে জানতো, কিন্তু পরে দেখা গেল আসলে জিনিসটা, ঘটনাটা আরো অন্যরকম একটা মানে অন্ধকার অতীত বের হলো, মানুষরা জানলো। এবং সুজান রাইল্যান্ডের জীবনে আবার কি হলো, এই জিনিসটি আর কি এই বইটার মধ্যে এসেছে। আর বইয়ের প্রকাশনের কথা যদি বলি, তাহলে চিরকুট প্রকাশনী প্রকাশনী আর কি বলবো, সবসময় তো এই বইটার কথাই মানে চিরকুট প্রকাশনীর প্রকাশনের কথা বেশি বলা হয়, যদি আমি চিরকুটের বই বেশি পড়ি, কারণ তাদের, আমি তো বলেছি তাদের কন্টেন্ট, তাদের মানে সবকিছুই আর কি চমৎকার হয়। তো বইটা চমৎকার ছিল, বইয়ের বাইন্ডিং, বইয়ের পেজ সবই ভালো। এই যে আমি বললাম না যে মোটা বই যদি রাউন্ড বাইন্ডিং হয় তাহলে ভালো হয়, পড়তে সুবিধা হয়, কারণ লম্বা বইগুলো যদি এখানে যদি রাউন্ড না হয়, যদি একদম সোজা বাইন্ডিং হতো না, তাহলে কিন্তু বই পড়তে সমস্যা হয়, মাঝখানে পেজগুলো একদম পড়াই যায় না। রাউন্ড বাইন্ডিং হলে, রাউন্ড বাইন্ডিং যখন হয় তখন খুব ভালো হয়, তখন একদম মানে সুন্দরভাবে স্মুথলি বইটা উল্টে পড়া যায়। এবং ছবিটা আমার কাছে ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে শ্বেত, শ্বেত কি জানি কি বললাম, হ্যাঁ শ্বেত বেলমার, হ্যাঁ আসলে মার্বেলটাকেই মানে অ্যানাগ্রাম করে একটা বেলমার করেছে। তো এই যে শ্বেত বেলমার, এখানে ছবিটা দিয়েছে শ্বেত বেলমারের চাবি, রক্তাক্ত। তারপরে যে ছবি, এই যে ভাস ভর্তি যে মানে ফুল, টিউলিপ ফ্লাওয়ার, তারপরে চিঠি, তার মানে দলিল, এটা সম্ভবত, হ্যাঁ আমার মনে হচ্ছে মানে সিলগালা চিঠি আসলে এটা। তারপরে যে চা খাচ্ছেন, এই চায়ের সাথে মানে এই যে খাচ্ছে, এটার সাথে একটা বড় মানে এটা কিন্তু মানে যে মৃত্যুর যে ঘটনা ছিল, দুইটা কাহিনীতেই মানে বইয়ের ভিতর, বইয়ের আর এমনিতে মানে বইতে দুইটা কাহিনী আছে। তো এটা এটা একটা বড় একটা মানে আহ, ভূমিকা আছে এই যে জিনিসটা। তো আসলে আমি তো সবসময় বলি যে এখানে যে চিরকুট বই, অন্যান্য বইতেও দেখেছি, চিরকুট বইতে আমি এটা বেশি দেখেছি যে তারা একদম মেইন মেইন যে জিনিসগুলো থাকে গল্পের, সেগুলি অ্যাকচুয়ালি প্রচুর ফুটিয়ে তোলে, যে কারণে বইটার একটা ধারণা আসলে তৈরি হয়। তো এই জিনিসটা হচ্ছে খুব ভালো লাগে। তো এটা ছিল সুজান রাইল্যান্ড সিরিজের তৃতীয় বই। যারা এই সিরিজের প্রথম দুটো বই পড়েননি, তারা প্রথম দুটো বই অবশ্যই পড়ে নেবেন। হ্যাঁ, এমন না যে প্রথম দুটো বই না পড়লে আপনারা এই বইটা বুঝবেন না, কিন্তু প্রথম দুটো বই যদি পড়েন তাহলে এই বইটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে, কারণ কিছু কিছু জিনিস এসেছে যেগুলো প্রথম বইতে হয়তো ছিল, আপনারা হয়তো সেখানে এসে একটু কনফিউশনে পড়তে পারেন। এবং যেটা সত্যি কথা, তিনটা বই অনেক সুন্দর, তো তিনটা বই পড়তে পারেন একদম ক্রমান্বয়ে। প্রথমে হচ্ছে ম্যাকপাই মার্ডার্স, তারপর মুন ফ্লাওয়ার মার্ডার্স, তারপরে হচ্ছে সবার লাস্টে মার্বেল হল মার্ডার্স। তো চমৎকার একটা বই রিভিউ তো আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর আপনাদের যদি কিছু বলার থাকে, বা যদি কিছু জানা থাকে, বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।